চিতা জ্বলে না, কিন্তু সেদিন জ্বলছিল একটা, শবদাহ হচ্ছিল। সাহা বিস্ফারিত চোখে দেখছিল চেয়ে চেয়ে। জ্বলন্ত কাঠগুলোর নিচে দেহটা কোথায় ঠিক ঠাউর করে উঠতে পারছিল না। নন্দই একসময় দূরে সরিয়ে নিয়ে এলো তাকে। এদিকে আয়, পোড়া গন্ধ লাগছে। দূরে দাঁড়িয়ে আরও খানিকক্ষণ নিবিড় চোখে চিতার আগুন দেখেছিল তারা। তারপর নন্দর হঠাৎই এক উদ্ভট প্রস্তাবে দেখার তন্ময়তায় ছেদ পড়েছে সাহার। তার হাতখানা যেন ওর সম্পত্তি। হাত বগল দাবা করে সে বলেছিল, তোতে আমাতে অমনি এক চিতায় পুড়ে মরলে কেমন হয় রে? আবছা অন্ধকার ঠেলে দু চোখ টান করে সাহাই প্রথম ভালো করে দেখতে চেষ্টা করছিল তাকে। খিলখিল হাসি। তারপর সহমরণ কথাটা শোনা ছিল। বলেছে, তোর সঙ্গে কি আমার বিয়ে হয়েছে যে সহমরণে যাব? কিন্তু চিতা দেখে নন্দর মাথায় ভূত চেপেছিল। এমন একটা পরিকল্পনা আর যেন হয় না। সাগ্রহে বলেছিল, মরবি? চিতা জেলে ঝাঁপিয়ে পড়বো আমরা, এক চিতায়। ও ডবল আগুন হবে, চমৎকার হবে। শ্মশানে যেদিন কেউ থাকবে না সেদিন আসবি? কেমন করে ও ডবল চিতা জ্বালবে, কেমন করেই বা একসঙ্গে ঝাঁপিয়ে পড়বে দুজনে, সে প্রশ্ন অবান্তর। সাহা প্রথমে ভাবল শ্মশানে এসে নন্দদার মাথা খারাপ হয়ে গেছে, কিন্তু নিজের হাতের দুরবস্থা দেখে মনে হলো মাথা খারাপ হয়নি, আর কিছু হয়েছে। আর তখনই সেই অস্পষ্টতার পর্দাটা প্রায় চোখ চলে এমনি হালকা পাতলা হয়ে গেছে যেন। জবাব দিয়েছে, তুই আগে ঝাঁপিয়ে পড়, আমি দেখি তারপর। ওই এক কথাতেই নন্দর ঝোঁক কেটে যাওয়ার দাখিল। তুই ঝাঁপাবি না কলা, তুই দৌড়ে পাড়াবি তারপর। পরের অপেক্ষা রাখেনি। এক ঝটকায় হাত চাড়িয়ে নিয়ে সাহা হনহনিয়ে বাড়িমুখ হয়েছিল তক্ষুনি। ভরা সন্ধ্যই শ্মশান মারিয়ে আসাটা চারুবষ্টমী জানতে পারল কেমন করে? দেখে খবর দিয়ে থাকবে তাকে। শুনে চারুবষ্টমীর গায়ের রক্ত জল। জনবল না থাকলে দিনের আলোয় সেখানে যেতে চায় না কেউ। বার সন্ধ্যায় কিনা হতচ্ছাড়া ওই নাচুনির আঁচল ধরে নির্বিবাদে সেখান থেকে ঘুরে এলো। চারুবষ্টমী ভয়ে কতবার শিউরে উঠল ঠিক নেই। রাজ্যের অশুভ ইঙ্গিত চারিদিক থেকে ছেঁকে ধরতে লাগলো তাকে। চারুবষ্টমী আর কটূক্তি করল না, আর বকাবকি করল না। অনেক করেছে, এই করে যে কিছু হবে না মর্মে মর্মে বুঝেছে। স্তব্ধ হয়ে বসে পরপর কটা দিন ভেবেছে শুধু। আর কথা নয়, আর কান্না নয়, পথ এবারে একটা না বার করলেই নয়। অনেক মাথা খাটানোর পর চারুবষ্টমী আশার আলো দেখতে পেয়েছিল। বুকের ত্রাসে সেই আলোটাই একমাত্র ত্রাণের আলো ভেবেছিল। এই বিপদে শেষে হঠাৎ ত্রিলোচন ঠাকুরের কথায় মনে পড়ে গিয়েছিল তার। চেষ্টা চরিত্র করে ছেলেকে শেষ পর্যন্ত সে ত্রিলোচন ঠাকুরের হাতে সঁপে দিয়ে এলো একদিন। প্রথম মৃদু আপত্তি করে ত্রিলোচন ঠাকুর শেষ পর্যন্ত রাজি হয়েছেন। ঠাকুরের নাম ডাক যশ আরও বেড়েছে, কিন্তু সেই সঙ্গে বয়সটাও আরও খানিকটা বাড়তির দিকে গড়িয়েছে। এই বয়সেও ভক্ত জোটে, কিন্তু রস জোটে না। পুরনো ভক্তিমতীরাই সেই রসের সমস্তার ভালো। দিন যায়, নন্দ ঝাড়ফুঁক টুকটাক শেখে, হাত দেখা কোষ্ঠী দেখার পাঠ নেয়। কতটা শেখে আর কতটা নেয় সেটা গুরু জানেন আর শিষ্য জানে। আশ্বাসটুকুই মস্ত সম্বল চারুবষ্টমীর। ছেলেটার নাকি এদিকে ঝোঁক খুব, লেগে থাকলে হবে কিছু। কিন্তু মায়ের কাজ ছাড়া ছেলে অনেকভাবে বিগ্রয়। মায়ের স্নেহও দরকার, শাসনও দরকার। এমনিতেই তো দুরন্ত ছেলে, কাজে মাকে অর্থাৎ চারুবষ্টমীকে মাঝে মাঝে এসে দেখাশোনা করে যেতে পরামর্শ দিয়েছেন ত্রিলোচন ঠাকুর। চারুবষ্টমী পরামর্শটা নিগুড় তাৎপর্য উপলব্ধি করেছে। বুড়ো রস দেখে মনে মনে হেসেছে, কিন্তু ঠাকুরের দৈব ক্ষমতার সম্বন্ধে তার বিংশুমাত্র সংশয় নেই। ছেলের যদি হয় কিছু, মাঝে মাঝে এসে দুজনকে দেখাশুনো করে যেতে তার একটুও আপত্তি নেই। অসৎ সঙ্গের ভয়ে গোড়ায় গোড়ায় নন্দর গলায় কড়া শাসনের শেকল পরিয়ে রেখেছিলেন ত্রিলোচন ঠাকুর। মায়ের সঙ্গে দেখা করতে হলেও লুকিয়ে চুরিয়ে আসতে হতো তাকে। পয়সার তাগিদে আসতেই হতো মাঝে মাঝে। তখন বলতো, অষ্টপ্রহর গুরুর সেবা করাটা যাও সয়, গুরুর খড়মের প্রহার আর সয় না। শুনে মায়ের মনে লাগতো, সান্ত্বনা দিয়ে বলতো, মুখ বুজে লেগে থাক বাবা, শিখে নে। কত বড় গুণী লোকের আশ্রয়, নিজে বলেছেন তোর ভালো হবে। নন্দ যাতনাশয়েও পড়ে আছে ভালো হবে বলে নয়, ভালো হচ্ছে বলে। নইলে বুড়োর মাথাটা দুফাক করে দিয়ে চলে আসতো এতদিনে। গুরু যতই খড়মপেটা করুক। ত্রিলোচন ঠাকুরের শিষ্য বলে গায়ের আর 5 জনের কাছে এরই মধ্যে একটু আধটু কদর হয়েছে তার।
বিশেষ করে বুড়ো বুড়িদের কাছে। এখন দেখলেই আর আগের মতো অস্ফুট কটুকাটব্য করে না কেউ, হেলাফেলা করে না। মস্ত ভবিষ্যদ্রষ্টা হয়ে উঠেছে। যেখানে সেখানে সম্ভব চারুবষ্টমী সেটা প্রচার করেছে। নিজের উক্তি নয়, লীলোচন ঠাকুরের নাম করে বলেছে। এই সময় নন্দর নিজের আবিষ্কারটাও কম নয়। ভবিতব্যের প্রতি নারী পুরুষ নির্বিশেষে ভয় মেশানো একটা দারুণ কৌতূহল দেখেছে এরই মধ্যে। পরিচিত মুখের সঙ্গে দেখা হলেই তারা কাছে ডাকে, হাত দেখায়, আপদ বিপদের কথা বলে। সমবয়সী ছেলেদের অনেক গোপন ব্যাধি আহরণ করে গোপনে এসে তার শরণাপন্ন হয়। এমনকি সিকিটা আধুলিটাও গুঁজে দেয়। কেউ কেউ ত্রিলোচন ঠাকুরের কাছ থেকে ওষুধ হাত সাফাই করে আনার জন্য দেয়। এই পরিচিতিটুকুই মস্ত আকর্ষণ নন্দর। এই জন্যই নির্যাতন সয়েও মুখ থুবড়ে পড়ে আছে সে। উঠন্ত বৃক্ষ পত্তনেই চেনা যায়, লোকে চিনছে তাকে। কিন্তু প্রবৃত্তি ক্ষুধা ভিন্ন বস্তু। নন্দর এই প্রবৃত্তির তাড়না নির্মূল করতে পারেন এত ক্ষমতা ত্রিলোচন ঠাকুরের নেই। চারুবৈষ্ণবী জানে ছেলে মাঝে মাঝে পয়সার জন্য আসে, কিন্তু আর এক টানে তার চেয়ে যে অনেক বেশি আসে সেটা সবসময় টের পায় না। আসতো সাহাকে দেখতে, সেটা কখনো গোপন থাকে, কখনো থাকে না। বিকেলে সরস্বতীর চড়ায় দেখা হয়, দুপুরে ফলবাগানেও। কিন্তু সাহা কেমন যেন হয়ে যাচ্ছে দিনকে দিন। আগের মতো আর তেমন আমল দিতে চায় না ওকে, অবজ্ঞাই করে যেন। কখনো চোখ রাঙায়। দাঁড়াও, পেছু নিয়েছে মন্টিদাকে বলছি। বললে মার খাবে জানে, মার খাইয়েছেও অনেক দিন। রাগে ওর মুখটা থেতলে দিতে ইচ্ছে করে নন্দর। কোনোদিন বা ফাঁক ফেলে বসিয়েও দেয় দু এক ঘা, না পেলে চোখ দিয়েই ভস্য করতে চায়। তাকে রাগতে দেখলে সাহা কখনো হাসে হিহি করে, কখনো বা কিল দেখায়, ছড়া কাটে। ফুলের শোভা তোমরা, গায়ের শোভা চমড়া। চমড়া অর্থাৎ ল্যাজের চামড়। নন্দ বাবরি চুল রাখতে শুরু করেছে সম্প্রতি। রাগ করে নন্দর মাই এই টিপ্পনি কেটেছিল একদিন, শুনে সাহা হেসে গড়িয়েছিল। তবু নন্দ আসতো। নিরিবিলি সাক্ষাতের লোভে না এসে পারত না। সে আসতো আগুনের মোহে প্রতঙ্গের মতো। এজন্য নাজেহাল কম হয় না। তার ভুরুর উপরে সেবারে সে নিগ্রহের কালশিরে 6 মাসেও মেলায়নি। সাহার সঙ্গে নন্দ সে সাক্ষাৎকার ঘটেছিল পিছনের ফল বাগানে দুপুরে। একটা পেয়ারা গাছের নিচু ডালে পা ঝুলিয়ে বসে সাহা উদাসীন নিবিষ্টতায় পেয়ারা চিবোচ্ছিল। তার শাড়ির কোচরে একরাশ পেয়ারা। সেইক্ষণে আবির্ভাব নন্দর। এমন নিরিবিলি দর্শন লাভের আনন্দে মুখে একগাল হাসি। এই বনবাদারে ঢোকা হয়েছে একা? হ্যাঁ, একা ঢুকবো না তো কি তোকে সঙ্গে নিয়ে ঢুকবো? এমনিতে আজকাল তুমি বলে নন্দকে, রাগলে তুই। এই সময়ে এখানে একটা মূর্তি দেখে অজ্ঞাত অস্বস্তির মতো হচ্ছিল তার। সেটাই রাগের কারণ। তুই চোরের মতো এখানে এসেছিস কেন? নন্দ বলল, আমার খুশি আমি আসবো, এটা তোর বাগান। চড়ে যা আছে তা একটা ছুঁড়ে মারলেই কার বাগান ভালো করে বুঝিয়ে দিতে পারে। কিন্তু তা না করে সাহা নিবিষ্ট মনে পেয়ার চিবুতে লাগলো। হাতে মস্ত বড় ডাসা পেয়ারা একটা। নন্দও দুচোখ ভরে দেখছে কিছু। দেখছে না গিলছে। আবারও ভয় দেখাতে চেষ্টা করলো সে। দাঁড়া, বাসনাকে গিয়ে বলছি। যা বলগে যা, নিজের বাসনার কথাও বলিস? নন্দ হাসতে লাগলো দাঁত বের করে। এই জন্যই এত ভালো লাগে। সাহা আগুন নয় শুধু, ওর কথাগুলো আগুন আগুন। নন্দ সন্ধির চেষ্টা করলো, বলল, নেমে আয় না, তোর হাতটা দেখি একবার, অনেক নতুন রেখা চিনেছি। হাত দেখতে হবে না, পা দেখ। ঝুলন্ত পা দুখানা গোড়া থেকেই দেখছে নন্দ, নাগালের মধ্যেই। সাহার এক হাতে পেয়ারা, অন্য হাতে কোচর ধরা। দুই পা ধরে নন্দ আচমকা হ্যাচকা টান লাগালো একটা। হুমড়ি খেয়ে সাহা একেবারে তার গায়ের ওপর। প্রস্তুত ছিল বলেই অর্ধ ধরাশায়ী হয়েও নন্দ উঠে দাঁড়ালো চট করে। সাহার আজলার পেয়ারা মাটিতে গড়াচ্ছে। ডান হাতে ডাসা পেয়ারাটা আছে শুধু। বা হাতখানা নিজের দুই হাতের দখলে নিয়ে নন্দ আপোষে সুরে বলল, সত্যি পড়ে যাবি ভাবিনি, লেগেছে? লাগার কথা ওর নিজেরই, লাগলে সাহা খুশি হতো, অত রাগও হতো না। শোধটা এক্ষুনি নিতে পারে। কিন্তু কি ভেবে ইচ্ছাটা দমন করলো। মনে হলো প্রহসনের আরও কিছু বাকি। ডাসা পেয়ারাটা আবার মুখে তুলল। অন্য হাত নন্দর হাতে, তাও টেনে নিল না। হাত দেখার জন্যই যেন হাত ধরেছে নন্দ। হাত মেলেই চোখের সামনে ধরেছে। অল্প আলোয় দেখার অসুবিধে হচ্ছে বলে কাছে টানছে একটু একটু করে। দাঁতের থেকে পেয়ারাটা নামেনি সাহার। আড়ে আড়ে হাত দেখা দেখছে তার।
কিন্তু বাগানের ছায় হাতের রেখা বিচার করা এত সহজ নয়। আলোর অভাবটা ক্রমশ নন্দর বেশি মনে হচ্ছে। তাই সাহার হাতখানা কাছে টানছে, আরও টিপে টিপে দেখছে, আঙুলের ঘষায় ঘষায় রেখা আবিষ্কার করছে। সে দেখার তাড়নায় তার নিজের হাত দুটোই ঘেমে উঠছে, কাঁপছেও একটু। দু চোখ চকচকিয়ে উঠছে। একখানা হাত সাহার ধরা হাতখানার বাহুর দিকে এগিয়ে আসছে গুটি গুটি। উফ! দুহাতে কপাল চেপে আর্তনাদ করে মাটিতে বসে পড়ল নন্দ। চোখের সামনে রাজ্যের অন্ধকার। সে আঘাতে সাহার হাতের আধ খাওয়া ডাসা পেয়ারাটাও ফেটে চৌচির। নন্দর চোখ থেকে অন্ধকারের ঘোর কাটল যখন ধারে কাছে, তখন দ্বিতীয় প্রাণীর চিহ্নও নেই। বাগান থেকে মায়ের আশ্রয়ে আসতে হয়েছে নন্দকে। চোখটা অল্পের জন্য বেঁচেছে, কিন্তু যা হয়েছে ভুরু আর কপালের অবস্থা, সেই মূর্তিতে গুরুগৃহে গেলে এরই ওপর পিঠে আবার খড়ম ভাঙবে। বাসনা উপস্থিত না থাকলে নন্দ ঘটনাটা মায়ের কাছে হয়তো গোপনই করত, যা কিছু বলে দিত। কিন্তু বাসনাকে দেখে রাগ চাপা সম্ভব হয়নি তার। কষ্ট ঘোষণা করেছে, সাহাকে সে খুন করে ফেলবে একদিন, খুন করে মাটিতে পুঁতবে। ছেলের কপালের দিকে চেয়ে ত্রাসে অস্ফুট আর্তনাদ করে উঠেছিল চারুবষ্টমী। বাসনাও শিউরে উঠেছিল, কিন্তু কি জানি কেন চারুবষ্টমী একটা কথাও বলেনি। বোনের দায়ে বাসনাকে হামেশাই গঞ্জনা ভোগ করতে হয়। ভয় তার মুখ শুকিয়েছিল, কিন্তু চারুবষ্টমী তাকে কিছুই বলল না। ছেলের শুশ্রূষায় মন দিল। তারপর নিজে ত্রিলোচন ঠাকুরকে খবর দিয়ে এলো ছেলেটা অসুস্থ হয়ে পড়েছে, 2-4 দিন পরে আসবে। সেই দিনই চারুবষ্টমীর প্রথম মনে হয়েছে ছেলেকে সরিয়ে কোনো লাভ হয়নি, আর মনে হয়েছে তারও এখানকার আশ্রয় ছেড়ে যাবার সময় এগিয়ে আসছে। মায়ের প্রতিশোধবৃত্তি ওই ছোট মেয়েটা পেয়েছে বলে তার বিশ্বাস। সেই প্রতিশোধের কথা মনে হলে এত বছর পরে শরীরে রক্ত হিম হয়ে যায়। ছেলেকে কেন্দ্র করে পুরনো বিভীষিকার ছায়াটা আবারও পেয়ে বসেছে তাকে। ত্রিলোচন ঠাকুরের ভবিষ্যৎবাণী খচখচিয়ে বুকের মধ্যে বিঁধছে। এর উপর বিনয়কেষ্টর সঙ্গে বাসনার বিয়ের পর মন্টির চাপা আক্রোশ, সবটাই যেন চারুবষ্টমীর ঘাড়ে এসে পড়ল। এতটা হবে ভাবেনি। বিনয়কেষ্ট ছোড়াটার গুরুস্থানীয়, তাছাড়া বাসনা মেয়েটাও গম্ভীর গোছের, মন্টিকে তেমন প্রশ্রয় কখনো দিতে দেখেনি। মন্টি বরং কিছুটা সমীহ করে চলে মেয়েটাকে লক্ষ্য করেছিল। বিয়ের পর মন্টির ক্ষোভের আঁচ পেয়ে চারুবষ্টমী হকচকিয়ে গিয়েছিল। অবশ্য সরাসরি ছোড়াটা এ নিয়ে কখনো কিছু বলেনি তাকে, কিন্তু চারুবষ্টমী বুঝতে পারে। পুরুষের মানুষের মুখের দিকে চেয়ে মনের কথা বুঝতে পারে সে। বয়সে বিনয়কেষ্টর সঙ্গে বাসনার অনেক তফাৎ। বিনয়কেষ্ট কিন্তু কিন্তু করেছিল, তার মৃদু কিন্তু চারুবষ্টমী কানে তোলেনি। বিয়েটা ঘটিয়ে দিয়ে বিনয়কেষ্টকে কৃতজ্ঞতা পাশে আবদ্ধ করতে চেয়েছিল। সে সহায় থাকলে কিছুটা নিরাপদ। এ ব্যাপারে মন্টির দিকটা বড় করে ভাবেনি। ভাবলে তাকেই দলে রাখতে চেষ্টা করতে হয়তো। কথাটা মনে হতে নিজের উপরেই রাগ হয়েছে তার। বিনয়কেষ্ট তো বশেই ছিল, তাকে নতুন করে বসে রাখার দরকার ছিল না কিছু। চারুবষ্টমীর ক্ষেত, কপাল মন্দ হলেই সময়কালে বুদ্ধিভ্রংশ হয় মানুষের, নলে এরকম ভুল হবে কেন তার? তার চোখ তো কম ধারালো নয়। মনে মনে ভয় করল মনটিকে বাইরের লোকই ভাবত। সে বাইরের লোককে ঘরের লোক করে নেবার কথাটা একবারও তার মনে হলো না কেন? অথচ চারুবষ্টমী না জানত কি? বাসনা কোনোদিন গানের আসরে না এলে মন্টির খোলের হাতের আড় ভাঙত না। গান গাইতে গাইতে মন্টির সঙ্গে মেয়েটার কখনো চোখাচোখি হলে দাম্ভিক ছোড়াটা যেন কাদার তাল। মনে মনে বাসনার বুদ্ধির তারিফ করত চারুবষ্টমী। আশকারা দিলে ও ছোড়া ঠিক ওর মাথায় পা দিত। দেয় না বলেই পায়ে মাথা নুইয়ে আছে। একঘর লোকের সামনেও এই সেদিন বাসনা যে হেনস্থা করেছিল ছোড়াটার, দেখে চারুবষ্টমী পর্যন্ত হা হয়েছিল। গান দিব্যি জমে উঠেছিল। তারই শেখানো গান গেয়ে মেয়েটা খুব বাহবা কুড়োচ্ছিল। আখরে আখরে ঘর ভর্তি লোক উল্লাসের গুঞ্জন তুলছিল। আর সেই গানের ঝোঁকে খোল বাজিয়ে মন্টির সঙ্গে বার কত কি চোখাচোখি হয়েছিল মেয়েটার। কিন্তু হঠাৎ গান থামিয়ে অতগুলো লোকের সামনে সরাসরি অপমান একেবারে। গান বন্ধ করে ভুরুকুচকে এক লহমা দেখে নিয়ে বলল কিনা, বসে বসে খোলের কখ শেখো আগে, তারপর আসরে বাজাতে এসো। সবার মধ্যে ছোড়াটা লজ্জায় অপমানে ঘেমে সারা। বিয়ের পরে নয়, বিনয়কেষ্টর সঙ্গে বাসনার বিয়ের রাতেই চারুবষ্টমীর মন বলেছে চালে ভুল হয়ে গেল। পরাণ চাটুর্যে বিয়ের প্রস্তাবে এক কথায় ঘাড় নেড়েছে।
তার মতামতের যদিও দাম কিছু নেই আজকাল, তবু বিনয়কেষ্টর করুণার উপরই বলতে গেলে বেঁচে আসে সে। প্রকাশ্যে আর গোপনে যত আফিম সেই জোগায়। তাই প্রস্তাব শুনে সে হৃষ্টচিত্তে সায় দিয়েছে। বাসনার ইচ্ছে অনিচ্ছে অবশ্য জানতে চেষ্টা করেনি চারুবৈষ্টমী। বাসনা জানার আগে যেমন গম্ভীর, জানার পরেও তেমনি। তার মন বুঝতে চেষ্টা করা দূরে থাক, চারুবৈষ্টমী বরং মেয়েটার ভাগ্যের জোর ভেবেছে। দোকান পরাণ চাটুর্যের হলেও সে দোকান চালায় কে? কে এই সংসার টানছে আর আখড়া টানছে? সোনার টুকরো ছেলে না হলে ভিটে এতদিনে ঘুঘু চড়ত। বাপ আর মেয়েদের শুনিয়ে চারুবৈষ্টমী প্রকাশ্যে অনেকবার বলেছে সে কথা, বলে বিনয়কেষ্টকে তোয়াজ করেছে। বিয়ের কটা দিন আগে থেকেই মন্টির মুখ থমথমিয়েছিল, নিয়মিত আসরে পর্যন্ত আসেনি। তারপর বিয়ের রাতে সন্ধে থেকে সেই যে দূরে বকুলতলায় দাঁড়িয়েছিল, সেখান থেকে এক পাও নড়েনি, ছাতনাতলায় ধারে ঘেঁষেনি। সেইখানে দাঁড়িয়ে দাঁড়িয়েই বিয়ে দেখেছে, লোকজনের আনাগোনা দেখেছে। আর তাই দেখে সেই রাতে চারুবৈষ্টমীর বুক শুকিয়েছে। সেই থেকে কোনো একটা কাজের কথা বললে মনটি সাপ জবাব দেয়, পারবে না। অথচ চারুবৈষ্টমী আগের মতোই নরম মুখে কথা বলে তার সঙ্গে, আগের থেকেও মিষ্টি করে বলে। তার টাকা আছে, তাই সবাই মিষ্টি কথায় বলে তার সঙ্গে। চারুবৈষ্টমী ভালো কথা বললেও সে ঝাঁঝিয়ে ওঠে, মন্দ কথা বলার তো উপায়ই নেই। কিন্তু এসব চারুবৈষ্টমী গায়ে না মেখে মাটি কামড়ে পড়ে থাকতো, যদি না ছেলেটাকেও আবার নতুন করে গঞ্জনা দিতে শুরু করতো ওরা। আর হতবাগা ছেলেরও দুদিন এ গায়ের মুখ না দেখলে রক্তে খুন ধরে যেন। মারুক ধরুক, আসবেই আসবে। সব সময় মুখ বুজে মার যে খায় তাও না, ফাঁক পেলে শোধও নেয়। সেদিন খোঁড়াতে খোঁড়াতে দাওয়া এসে বসেছিল মন্টি। পায়ের গাঁটের কাজটা ধুমসো ফোলা, দুই চোখে সাদা আগুন। চারুবৈষ্টমী দেখেই কেমন করে জানি বুঝেছে কার কীর্তি। মুখ শুকিয়ে বলল, আ কপাল, কেমন করে লাগলো? নন্দ পাথর ছুঁড়ে গাছের নারকেল পর্যন্ত পারতে পারে, চারুবৈষ্টমীর অজ্ঞাত নয়। মন্টি বলল, তোমার ছেলেকে গিয়ে এবার নিজের হাত আর নিজের কুষ্টিটা একবার দেখে আসতে বলো, তার সময় ঘনিয়ে এসেছে। বালাই ষাট! চারুবৈষ্টমী শিউরে উঠেছিল, তারপর রুক্ষ কণ্ঠে বলে উঠেছিল, তোমার থেকে তো কম করে 7-8 বছরের ছোট, তুমি বা যখন তখন লাগো কেন ওর সঙ্গে? এরকম কথা মন্টি শুনে অভ্যস্ত নয়। পায়ে হাত বোলানো থামিয়ে খানিক চেয়েছিল তার মুখের দিকে, তারপর ঠান্ডা জবাব দিয়েছে, কাঁধে করে এবার ওকে গোয়াল ফেলানি শ্মশান পর্যন্ত পৌঁছে দিয়ে আসবো, তারপর আর লাগবো না। চারুবৈষ্টমী আর দাঁড়ায়নি, ত্রস্ত হয়ে চলে গেছে সেখান থেকে। ছেলের অপরাধের সকল বৃত্তান্ত চারুবৈষ্টমী জানে না। মেঘলা দিনের আকাশ, রোদ ছিল না। দুপুরে সরস্বতীর চড়ায় গিয়ে বসেছিল সাহা। চড়াটা পায়ে চলা রাস্তা থেকে নিচে, কাজেই এ ধার পর্যন্ত দেখা যায় না। সেদিন সাহার হাতে পেয়ারা ছিল না, তাছাড়া প্রস্তুত ছিল না সে। আচমকা নন্দ তার দুটো হাতই শক্ত করে ধরে ফেলেছিল। সাহার রাগ দেখে নন্দ অনুনয় বিনয় করেছে খানিক, নিজেও রেগে গেছে শেষে। রেগে মেরেছে ওকে। অন্তত সাহার সেই রকমই নালিশ মন্টির কাছে। আর বিচ্ছিরিভাবে নাকি গায়ে হাত দিতেও চেষ্টা করেছে। সাহার দিকে চেয়ে চেয়ে বিচ্ছিরিভাবে গায়ে হাত দেওয়ার কথাটা বুঝতে চেষ্টা করেছিল মন্টি। সাহাকে সেই প্রথম যেন নতুন চোখে দেখেছে। তার এক হাতে নন্দর বাবরি চুলের মুঠি ধরা, অন্য হাতে দৃঢ়মুষ্টিতে নন্দর একখানি বাহু। নন্দ পালাবার আগে মন্টির হাতে ধরা পড়েছিল। অভিযোগ শুনে মন্টি সাহার সামনেই বিচার করেছিল তার। চুলের গোছা আর একটা কান ছিঁড়ে আনার উপক্রম করেছিল। দেখে সাহা খুব হেসেছিল। ছেড়ে দেবার সঙ্গে সঙ্গে হাত 15 দূরে গিয়ে নন্দ প্রতিশোধ নিয়েছিল। পাথর ছুঁড়ে গোড়ালির হাড় থেতলে দিয়েছে। কাটা কলা গাছের মতো মন্টি ধূপ করে বসে পড়েছিল। দেখে সাহা অনেক চেষ্টা করেও অনেকক্ষণ পর্যন্ত টেনে তুলতে পারেনি তাকে। রাত্রিতে সাহায় এসে সাবধান করে দিয়ে গেছে চারুবৈষ্টমীকে, নন্দতা যেন শিখির আর এ গায়ের পথ না মাড়ায়, এলে বিপদ হবে। এই বিপদের কথাটাই ভাবছিল চারুবৈষ্টমী। শোনার সঙ্গে সঙ্গে বুঝেছে সব কিছুর মূলে এই মেয়েটা। চারুবৈষ্টমী তেলে বেগুনে জ্বলে উঠেছে একবারে। বলেছে, ঢলানি মেয়ে, এই বয়সে এত ঢলানি! হ্যাঁ, এমন জানলে আতুরে নুন খাইয়ে মারতুম তোকে। পোড়ার মুখী, দূর হয় এখান থেকে। তুই এ উঠোন মারালে তোরও বিপদ হবে। ভালো কথা বলে গেলাম, শোনো তো শোনো, নয়তো বুক চাবড়ে কাঁদতে হবে শেষে। চারুবৈষ্টমীর পাথর চোখের উপর সম্মুখ দিয়ে চড়ানি মেয়েটা হেলে দুলে প্রস্থান করেছিল।
কিন্তু এই ঢলানি মেয়েই যে একদিন অবধারিত বিপদ থেকে তার ছেলেকে রক্ষা করেছিল, সে কথা মুখে না বললেও মনে মনে স্বীকার না করে উপায় নেই। মন্টির পায়ের গোড়ালি থেতলানোর দুদিনের মধ্যে চারুবষ্টমী সাহার পরামর্শই শুনেছিল, নিজে গিয়ে ছেলেকে সাবধান করে দিয়ে এসেছিল। শিগগির যেন এমুখো না হয়, প্রাণে বাঁচবে না তাহলে। প্রাণের মায়া ছেড়ে খুব শিগগির যে ছেলে এমুখো হবে তাও ভাবেনি, কারণ মন্টি আঘাত যত না পেয়েছে ছেলের কাছে তার অন্তত 4 গুণ বাড়িয়ে বলেছে চারুবষ্টমী। ভেবেছিল ছেলে ঘাবড়ে যাবে, কিন্তু মায়ের কথা শুনে নন্দ আবার অন্যরকম হিসেব করেছে। অতটাই লেগে থাকলে মন্টি আপাতত বিছানায় শুয়ে কাতরাচ্ছে, তাহলে আর এখন থেকে এত সাবধান হয়ে লাভ কি? পরের কথা পরে ভাবা যাবে। তাছাড়া এই ফাঁকে সাহার সঙ্গেও একটা বোঝাপড়া করে নিতে পারবে। সেই তাকে মার খাইয়েছে, তার জন্যই তো যত গণ্ডগোল। হয় আপোষ হবে, ক্ষমা চাইবে, নয়তো ওকেও আত্মরা করে আসবে, তারপর নিজে মরতে হয় মরবে। তার ওপর মায়ের মুখে আরেক খবর শুনেছে। এই সুযোগ ভগবান যেন তার মুখ চেয়ে করে দিয়েছে। বিনয়কেষ্ট বাসনাকে নিয়ে 2-3 দিনের জন্য শহরে গেছে তার কোনো বুড়ি আত্মীয়ার বাড়ি। তারা বউ দেখতে চেয়েছে। ঘরে কেউ থাকলে এক সাহার বাবা থাকবে, তাকে মানুষের মধ্যেই গণ্য করে না নন্দ। মন্টির কাছে নালিশ করাটা বার করবে সে। মতলবটা মায়ের কাছে ভাগলো না। ভাবখানা এমন দেখালো যে জীবনে আর অমুখ হবে না। পরদিন দুপুরের প্রতীক্ষায় সময় গুনতে লাগলো সে। কিন্তু বিধি বাম। মন্টি, কেদু আর তাদের ইয়ারবক্সিরা শীতকালের দুপুরের দিকে প্রায় পরাণ চাটুর্যের ভিটে থেকে সিকি মাইল দূরের বটতলায় বসে আড্ডা দেয়, রিটানে পাশা আর গোলকধাম খেলে। কিন্তু সেদিন যে তাদের ওখানে দেখা যাবে নন্দ কল্পনাও করেনি। মন্টির পায়ে চুন হলুদের পট্টি বাঁধা বটে, কিন্তু খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটাচলা করতে পারে, নইলে ওখানে এলো কি করে? বিশেষ করে তাকে খুব ভালো হাতে শিক্ষা দেবার জটলায় যে চলছিল বটতলায় সেদিন, তাই বা নন্দ জানবে কেমন করে? দেখার সঙ্গে সঙ্গে নন্দর পা দুটো মাটির সঙ্গে আটকে রইল কয়েক মুহূর্ত। ওরাও দেখেছে। হঠাৎ সম্বিত ফিরতে দিশেহারার মতো আগ্রার দিকে ছুটল নন্দ। অনেকটা ব্যবধানেই ছিল, তার উপর প্রাণের দায়ে ছোটা। শিকার যে এভাবে খপ্পরে এসে পড়বে মন্টি ভাবেনি। আখড়ায় বাঘ আর মায়ের আঁচলের তলায় লুকোক, আজ জীবনে শোধ তুলবে সে। সঙ্গীরা আগেই পিছু ধাওয়া করেছে। কেন্দুর কাঁধে ভর করে সেও যতটা সম্ভব দ্রুত আখড়ার পথ ধাওয়া করল। সঙ্গীরা বাইরে অপেক্ষা করছিল। মাতব্বরবিহীন হয়ে তাদের একেবারে ভিতরে ঢুকে পড়ার, হামলা করার সাহস নেই। চারুবষ্টমীর ঘরের দরজাটা ভেজানো। বিশ্বাস নন্দই ভেতরে সিঁধিয়ে দরজা বন্ধ করেছে। ভেতরে উঠোনে মন্টির তপ্ত গলার আওয়াজ পেয়ে চারুবষ্টমী ঘর থেকে বেরিয়ে এলো। ঘুমোচ্ছিল, ঘুম ছুটে গেছে। মন্টি বাইরে থেকে শাসাচ্ছে, বেরিয়ে আয় বলছি, নাহলে ইঁদুরের মতো ঘর থেকে টেনে বের করব। আজ তোর মা ছেড়ে ইষ্টদেবতাও তোকে রক্ষা করতে পারবে না। চারুবষ্টমী ফ্যালফ্যাল করে চেয়ে রইল খানিক। মন্টিকে দেখল, কেদুকে দেখল, বেড়ার ওধারে তাদের সাঙ্গপাঙ্গদের দেখল। সর্বাঙ্গ হিম তার। অস্ফুট স্বরে বলল, সে এখানে কোথায়? সে এখানে কোথায়? খোকা পেয়েছ আমাদের? ক্রোধে মুখ বিকৃত করে ভেঙচে উঠল মন্টি। রাগ তার চারুবষ্টমীর ওপরেও কম নয়। তার ইঙ্গিতে সঙ্গীরাও দাওয়ার সামনে উঠোনে এসে দাঁড়ালো। কিন্তু ঘরের ভেতর আর বাইরের আনাচ কানাচে আতেপাতি করে খুঁজেও নন্দর টিকিট দেখা পাওয়া গেল না। আঁকড়ায় ঢুকে যেন হাওয়ায় মিলিয়ে গেছে। মন্টিরই হঠাৎ চোখ পড়ল উঠোনের ওধারে সাহাদের ঘরের দরজা বন্ধ। চোখেতে সন্দেহ হলো, বাসনা নেই। সাহাকে ভয় দেখিয়ে ওখানেই লুকোয়নি তো? খোঁড়াতে খোঁড়াতে এগিয়ে গেল। পিছনে কেন্দু। ঘরের জানালা ফাঁক করে সাহা দাঁড়িয়ে দেখছিল সব। মন্টি জিজ্ঞাসা করল, নন্দ ঢুকেছে ভেতরে? সাহা গম্ভীর মুখে মাথা নাড়ল, না। কিন্তু এই মাথা নাড়া দেখে সন্দেহটা বদ্ধমূল হলো মন্টির। এই গণ্ডগোল দেখেও দরজা বন্ধ করে জানালা ফাঁক করে দাঁড়িয়ে থাকার মেয়ে নয় সাহা। দরজা খুলে একেবারে উঠোনে এসে দাঁড়িয়ে মজা দেখার কথা। তার নালিশে শাস্তি দিয়েছিল নন্দকে, আর সেই কিনা গম্ভীর মুখে বলল, দরজা খোল, দেখব। সাহা বলল, দেখতে হবে না, তোমরা বেরো এখান থেকে। মন্টির পিছনে কেদু দাঁড়িয়ে। নন্দর উপর রাগ ভুলে সে সাহাকে দেখছিল। তার পিছনে চারুবষ্টমী। তারও বিন্দুমাত্র সন্দেহ নেই ছেলে ওই ঘরেই আছে। ভয়ে ত্রাসে বুকের মধ্যে হাতুড়ি বাজছে তার। বাসনাও নেই, কে রক্ষা করবে নন্দকে? অস্ফুট আর্তনাদ করে মন্টির হাতে পায়ে ধরতে গেল সে। মন্টি এক ঝটকায় 2 হাত দূরে সরিয়ে দিল তাকে। গীতের হুকুম করলো দরজায় ধাক্কা মারতে। দরজা কেমন না খোলে দেখবে সে।
সঙ্গীতের ইতস্তত ভাব থেকে সে নিজেই দমাদম দরজায় ঘা দিতে লাগলো। দরজা খুলে গেল, আর সঙ্গে সঙ্গে আতকে উঠে খোড়া পায়ে হাত পাঁচেক দূরে সরে এলো মন্টি। দরজা খুলেছে সাহা, কিন্তু খালি হাতে নয়। তার হাতে বাঁশ কাটা কাটারি উনুনে দিয়ে গনগনে লাল করে পুড়িয়ে এনেছে। বলল, আয়, কে বার করে নিবি ওকে? আয় দেখি, যে এগোবে পোড়া পোড়া করে কাটবো তাকে। কেউ এগোয়নি, বরং আস্তে আস্তে পিছু হটেছে সকলেই। 12-13 বছরের মেয়ের এ মূর্তি কেউ দেখেনি কোনো দিন। আগুনে পোড়া দগদগে কাটারিটার থেকেও লাল লাগছিল ওই মুখ। এগুলো যে জ্বলন্ত কাটারি ঘাড়ে পড়বে তাতে এতটুকু সন্দেহ ছিল না কারো। কাটারির ভয় নয়, ওই মেয়েটার ভয়ে কেউ এক পা এগোলো না। সঙ্গীরা প্রস্থান করল। নির্বাক কেদুর সঙ্গে খোঁড়াতে খোঁড়াতে মন্টিও। চারুবষ্টমীরও বাক স্ফুরণ হয়নি আর। হতবুদ্ধির মতো সেও দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল। ভিতরে ঢুকে সাহা কাটারি ফেলে নন্দকে বলল, এবারে মায়ের ঘরে গিয়ে সেঁধেও গে যাও, বীরত্ব বোঝা গেছে। সাহার দুচোখ জ্বলছে তখনও। এমন একটা অভাবিত কাণ্ড দেখে নন্দ নিজেও হতভম্ব। আর যাই হোক, ভীরু কাপুরুষ নয় সে। হঠাৎ এভাবে আক্রান্ত হয়ে মাথার ঠিক ছিল না। আক্রমণকারী একজন দুজন হলে এতটা ঘাবড়ে যেত না নিশ্চয়। মার খেত, আর যতটা সম্ভব তার প্রসূত নিত। সাহার প্রতি কৃতজ্ঞতার অন্ত নেই, কিন্তু তা বলে এরকম সরস বিদ্রুপ মুখ বুজে সহ্য করা শক্ত। বলল, একসঙ্গে এতজন এলে কি করব? সাহা বলল, আমি কি করলাম? নন্দ একটু থমকে গিয়ে যুক্তি দেখালো, তুই মেয়ে জেলে বলে সরে গেল, নাহলে সত্য। জবাবের বদলে সাহা খিলখিল করে হেসে উঠল। শেষে হুমকি দিল, তাহলে তুমিও সরো এখন, কাটারি গরম আছে এখনও, আর গায়ে হাত দেবে কোনো দিন ছেড়ে গায়ে হাত দেখাটা তক্ষুনি দেবার বাসনা কী করে যে সংযত করেছে নন্দ সেই জানে। এর দিন কতক পরে চারুবৈষ্ণবী খবর পেল, কেদু অর্থাৎ কেদার ছোট দারোগা হয়েছে। তার বাবা মহিম তরফদার আগেই বড় দারোগা হয়েছিল, এখন আরও বড় কিছু হয়েই শহরে বদলি হয়ে গেছে। যাবার আগে চেষ্টা চরিত্র করে ছেলেকে ছোট দারোগার পদে বহাল করে গেছে। চারুবৈষ্ণবীর ভরাডুবির বিভীষিকার চিত্রটি সুসম্পূর্ণ। আবার সে পরামর্শের জন্য ছুটল বৃদ্ধ ত্রিলোচন ঠাকুরের কাছে। পরামর্শে সাব্যস্ত হলো পরাণ চাটুর্যের ভিড়ে ছেড়ে চলে আসবে সে। এখানেই একটা ঘর নিয়ে ছেলে আগলে থাকবে। ত্রিলোচন ঠাকুর যথাসম্ভব সাহায্য করবেন। ছেলেটার কিছু কিছু যাতে রোজগার হয় দেখবেন। যা হোক করে চলে যাবে। পাকাপাকি ব্যবস্থা করে চারুবৈষ্ণবী সেখান থেকে ধুলো পায়ে সরাসরি মন্টির ঘরে এসে উঠল। সন্ধ্যা উত্তীর্ণ তখন। মন্টি পায়ের ব্যথায় খুব সচল নয় বলেই তার দর্শন পাওয়ার সম্ভাবনা। দর্শন মিলল, একজনের নয়, দুজনেরই। আনকোরা দারোগা কেদারেরও। নারীর বল, চোখের জল। জলের এই শেষ বলটুকুর উপর চারুবৈষ্ণবীর আস্থা ছিল। তাকে দেখে বাঁদর ছোড়া দুটোর চোখ ঘোরালো হয়ে উঠেছিল। কিন্তু ওই জল দেখে আর যাবার মুখে নারীর টানের কথা শুনে দুজনেই অবাক একটু। চারুবৈষ্ণবী চোখের জল মুছে প্রথমেই গায়ে পিঠে হাত বুলিয়ে কেদুকে আশীর্বাদ করে নিল। দারোগা হয়ে গায়ের মুখ উজ্জ্বল করেছে সে। আপদে বিপদে গায়ের বল ভরসা বলতে গেলে এখন তো সেই। মন্টির ব্যথা পায়ের জন্য ত্রিলোচন ঠাকুরের কাছ থেকে প্রলেপ চেয়ে এনেছিল। চোখের জল মুছে ফেলে চারুবৈষ্ণবী নিজের হাতে সেই প্রলেপ লাগিয়ে দিল। ছেলের হয়ে ক্ষমা ভিক্ষা করল। ত্রিলোচন ঠাকুরকে দিয়ে খড়ম পেটা করিয়ে ছেলেকে আধমরা অবস্থায় ফেলে রেখে এসেছে। মন্টির মনস্তুতির জন্য সে কল্পিত মর্মান্তিক প্রহারের চিত্রটি বিস্তার করতে ভুলল না। সব শেষে জানালো সে কালই চাটুর্যের ভিটে ছেড়ে চলে যাচ্ছে। গায়ের এক কোণে মায় পয়ে পড়ে থাকবে। ছেলের জন্য আর কোনো অসুবিধার কারণ ঘটবে না বলেই বিশ্বাস তার। প্রলেপে যতটা হয়নি, চারুবৈষ্ণবীর চোখের জলে চাঁদ বেশি কাজ হয়েছে। তারও বাড়া ভিটে ছেড়ে চলে যাওয়ার খবর। আসুরের ঘরে আজকাল অসুস্থ পরাণ চাটুর্যে আফিম খেয়ে পড়ে থাকে মরার মতো। বিনয়কেষ্টর বিয়ের পর থেকেই এই ব্যবস্থা। পরাণ চাটুর্যের মৃত্যুকাতর উপস্থিতি কারোর বাঞ্ছিত নয়। না জমে আসর, না হয় ফুর্তি। মনটি তো শুধু তার জন্যই নিজের খরচায় একখানা ঘর তুলে দেবার কথা ভাবছিল। চারুবৈষ্ণবীকে ভিটে ছাড়া করানো যেতে পারে সে কথা একবারও মনে হয়নি। প্রস্তাবটা শোনা মাত্র একটা মস্ত সমস্যার সমাধান হয়ে গেল। পায়ের ব্যথা ভুলে এ যাত্রায় অকাতরে নন্দকে ক্ষমা করে ফেলল সে। এবারে এই নিদারুণ অপরাধটার প্রতিশোধ অন্তত সে নেবে না, সেই প্রতিশোধও দিয়ে ফেলল। হাসর টাসরের ব্যবস্থা হলে বৈষ্ণবী মাসিকেও যে ধরে নিয়ে আসবে সে হৃদ্যতার কথাও শোনালো।
আত্মরক্ষার তাগিদে শত্রু শক্তি বিভাজনের নীতি চিরকালের কূটনীতি। চারুবষ্টমীও নিজের রমণী রীতির অভিজ্ঞতায় সেই নীতির মাহাত্ম্য জানে। অতঃপর শুভাকাঙ্ক্ষিনীর মতো আর একটি মাত্র প্রস্তাবে মন্টি আর নয়া ছোট দারোগার যুগ্ম শক্তিতে অদৃশ্য একটা ফাটল ধরিয়ে দিয়ে গেল সে। অদূর ভবিষ্যতে মন্টির সঙ্গে যে সাহার বিয়ে হবে সেটা যেন স্বতঃসিদ্ধ সিদ্ধান্ত একটা। এই শুভ পরিণয়ের কথা অনেক দিনই নাকি চারুবষ্টমী ভেবে রেখেছে। মেয়েটা নেহাতি ছোট ছিল বলে মনের কথা মনে রেখেছে এতকাল। অবশ্য মন্টির সঙ্গে বয়সের ফারাকটা বেশি হয়ে যাবে একটু, কিন্তু তাতে কি বিনয়কেষ্টর সঙ্গে বাসনার বিয়ে হয়নি? তার তুলনায় মন্টি তো নাবালক। পুরুষ মানুষের আবার বয়স কি? যেমন গতর তেমন বয়স। অতএব সময় এলে চারুবষ্টমী নিজে এসে সেই শুভ কার্যটি সম্পন্ন করে দিয়ে যাবে। চারুবষ্টমী নয়া দারোগা কেদুর মুখের উপর একবার স্নেহ দৃষ্টি বুলিয়ে গাত্রোত্থান করেছে। নয়া ছোট দারোগার মুখখানা একটু শুকনোই বটে। সাহার সম্পর্কে সে মন্টিদাকে প্রতিদ্বন্দ্বী ভাবেনি কখনো, কিন্তু বিয়ে জিনিসটা যে একেবারে গঙ্গা তুলসীর মতো নির্জলা ব্যাপার। বয়সের চেলায় আস্তাকুর মারিয়ে কেউ তার বাপ বরদাস্ত করবে, কিন্তু বিয়ে করতে চাইলে সেই বাপ ছোট দারোগা বলে ছেলেকে খাতির করবে না, ছাল চামড়া তুলে নেবে। না, মন্টিদার মতো বিয়ে করার স্বাধীনতা তার নেই। অনুজপ্রতিম বন্ধুর ভাবান্তরটা মন্টির চোখেও পড়ল না, কারণ সেও অন্যমনস্ক ছিল একটু। ওই আগুনরঙা মেয়েটাকে সেই ছোটোবেলা থেকে দেখেছে বলেই এতদিন পর্যন্ত ভালো করে লক্ষ্য করেনি, তেমন চোখ চেয়ে দেখেওনি যেন। নন্দর বিচ্ছিরিভাবে গায়ে হাত দেবার অভিযোগ শুনে প্রথম লক্ষ্য করেছিল, দেখেছিল। তারপর সেদিনের সেই কথা, সেই দেখার পর থেকেই অন্যমনস্ক একটু। বষ্টমী মাসির প্রস্তাব শুনে খুশি হবে কি হবে না তাও ঠিক করে উঠতে পারছে না। কোথায় যেন দ্বন্দ্ব। চারুবষ্টমীর প্রাক বিদায়ের দৃশ্যটি সম্পূর্ণ হয়নি তখনও। সেই রাতেই বিনয়কেষ্ট আর বাসনাকে নিজের ঘরে ডেকে এনেছিল সে। এনে আর এক পস্ত চোখের জল ছেড়ে দিয়েছিল। তারপর বিদায়ের সংকল্প ব্যক্ত করেছে। বাসনা দুই হাত ধরে অনুনয় করেছে, নন্দকে নিজের ভাই বলে ভাবিস, একসঙ্গেই তো বড় হয়েছিস দুট্রেতে। ওই দোষীদের কোপে পড়ে কোনোদিন প্রাণান্ত হবে ছেলেটার কে জানে। মন্টি ছোড়াটা তোকেই যা একটু সমীয় ভয় করে। তুই মা একটু সমঝে দিলে আমার ভয় কমে, প্রাণে বাঁচি। বাসনা বিরক্ত হয়ে জবাব দিয়েছিল, তুমি গিয়েই তো ওর আরও আস্পর্ধা বাড়িয়ে দিচ্ছ। তোমাকে কে যেতে বলেছে? যেমন ছিলে তেমনি থাকো, আমি দেখছি কে কি করে। না না না, আর না, ঢের হয়েছে। ছেলে নিয়ে চোখের আড়াল হতে পারলেই মঙ্গল এখন। আর যেখানেই যাই তোদের ভরসাতেই যাব। শেষের আবেদন বিনয়কেষ্টর উদ্দেশ্যে, তুই বাবা মাসিকে ভুলিস না, একটু খোঁজখবর দেখাশুনো করিস, নইলে প্রাণ বাঁচাতে গিয়ে হয়তো না খেয়ে মরতে হবে। বিনয়কেষ্ট কথা দিয়েছিল দেখবে, সেই প্রতিশ্রুতি সে পালন করেও আসছে। মাসান্তে মুদি দোকানের এক লভ্যাংশ সেখানে যায়। যাবার আগে চারুবষ্টমী আর একজনের সঙ্গেও দেখা করে গিয়েছিল। দাসী সেই চরণের সাক্ষাৎ প্রার্থী বলে তাকেও নিজের ঘরে ডেকে এনেছিল। সূর্য হালদার শরণাগতার আবেদনে তিনিও এসেছিলেন। বয়স এখন 60-এর ওপর, কিন্তু দেহের বাঁধুনিটি এখনও ঢিলে হয়নি। মোটা কাঠামোর ওপরকার চামড়া ঈষৎ খড়খড়ে হয়েছে, কুচকেছে একটু, তার বেশি কিছু নয়। লোকে বলে সূর্য হালদার গত জন্মে যৌবনের তপস্যা করেছিলেন। মজবুত দেহসৌষ্ঠর্য দেখলে খুব মিথ্যে মনে হয় না। গত জন্মে যে তপস্যাই করুন, এই জন্মে রসের পূজারী তিনি, সেটা মুখে ব্যক্ত না করলেও সে সম্বন্ধে সংশয় নেই কারো। ভাঙা আসরেও তিনি নিয়মিত আগন্তুক। এখনও কোনো বিশেষ অনুষ্ঠানের ব্যবস্থা হলে তারই পরোক্ষ উৎসাহ সব থেকে বেশি। পরোক্ষ অর্থাৎ মুখে বয়সের কথা বলেন, আমাকে নিয়ে আবার টানাটানি কেন, তোমরা ব্যবস্থা করো, আমি পারি তো যাবো ক্ষণ। তিনি পারেনও, আসেনও, আর প্রয়োজনে মোটামুটি অর্থ সাহায্য করেন। বাসনা ইদানিং আরও বেশি গম্ভীর হয়েছে, নলে কিছুদিন আগেও বলেছে, দাদু বয়সটা তো তোমার অস্ত্র, ওপর বয়সের কচুরিপানা ছড়িয়ে রেখেছ, ভিতরে টলটলে জল। সূর্য হালদার হাহা করে হেসেছেন নাতনিদের নিয়ে। বিশেষ করে বাসনাকে নিয়ে প্রকাশ্যে রঙ্গরস করতেন তিনি। বাসনার টিপ্পনির জবাব দিতেও ছাড়েননি। তুই জানলি কি করে? হ্যাঁ, এই গোপন কথাটা তুই জানলি কেমন করে? ফাঁক পেলে দুই নাতনিকে দুদিক থেকে প্রায় কোলের কাছেই টেনে নেন তিনি। লোক থাকলে বাসনা চিমটি কেটে সরে যেত, না থাকলে ঝাঁঝিয়ে উঠত। হাত বেশি এগুলে আছড়ে রক্ত বার করে দেব। সূর্য হালদার হাসতেন।
ওই মেয়েটা বেজায় গম্ভীর হয়ে গেছে এখন, বিশেষ করে বিয়ের পর থেকে। সূর্য হালদার ভেবে পান না কেন, কিন্তু ছোট মেয়েটা ডবল ফাজিল হয়ে উঠেছে। সূর্য হালদারের সঙ্গেই বাজি ধরে আসরে সকলের সামনে তার গলা জড়িয়ে ধরে গালে চুমু পর্যন্ত খেয়ে বসেছিল একদিন। সূর্য হালদার নিজেই লজ্জা পেয়েছিলেন একটু, আর বাসনা উঠে এসে সকলের সামনেই কিলিয়ে বোনের শিরদাঁড়া ভেঙে দেবার উপক্রম করেছিল। মারধরের বা শাশুড়ির পরোয়া না করলেও এখন আর অতটা করে না সাহা। তো দেখা হলে দূর থেকেই ঠাট্টা করে এখনও। দাদু, দিদিমাকে দেখতে বড় স্বাদ হচ্ছে, একটিবার নিয়ে যাবে? আগে এই দুই নাতনিকে প্রায় দিদিমার কাছে নিয়ে যেতে চাইতেন সূর্য হালদার, মাঝে মধ্যে নিয়ে যেতেনও, কিন্তু দিদিমার ব্যবহার নাতনিদের খুব সদয় মনে হয়নি কখনো। চারুপষ্টমীর ভিটে ছেড়ে চলে যাবার সংকল্প শুনে সূর্য হালদার একবারও থেকে যাবার কথা বললেন না তাকে, বরং এখানে বসে সকলের জন্য দুশ্চিন্তা ভোগ করা থেকে দূরে গিয়ে ছেলে আগলে বসে থাকা যে ভালো, সেই মন্তব্যই করলেন। তিনি বাধা দেবেন না চারুপষ্টমী জানত। কিছু প্রাপ্তির আশায় তার শরণাপন্ন হয়েছিল, যা আশা করেছিল তার থেকে বেশি পেল। উপরন্তু সূর্য হালদার মাঝে মাঝে তাকে সাহায্যের প্রতিশ্রুতিও দিলেন। তারপর 5 বছর কেটেছে, কিন্তু চারুপষ্টমীর হিসেব মতো দিন গেল না। ভিটে ছাড়াই সার হলো। পুরুষের প্রবৃত্তি জানতো বলেই এত তাড়না, এত উৎকণ্ঠা, এত চেষ্টা। কিন্তু সবই নিরর্থক। ভিতরে ভিতরে পুরুষের বিরুদ্ধে বরাবরই একটা মানসিক বিরোধ ছিল তার। তাই ছেলেকে শুধু ছেলে বলেই আগলে রাখতে চেয়েছিল, তার মধ্যে পুরুষকে প্রতিরোধ করতে চেয়েছিল। তা হবার নয়। ত্রিলোচন ঠাকুরের কঠোর শাসনের আওতা থেকে মায়ের কাছে আসতে পেরে নন্দ হাঁপ ছেড়ে বেঁচেছিল। মায়ের কল্যাণে শিষ্যস্ত থাকলো, শেকলটা ছিঁড়ল। বাসঘরের পাশে একটা ছাবড়া ঘর তুলে কিছু পুরনো পাঁজি আর পুঁথিপত্র সংগ্রহ করে পাকাপোক্ত দৈবজ্ঞ হয়ে বসেছে সে। কিন্তু প্রবৃত্তি দেবতাটিকে ওর মধ্যে আটকে রাখা সম্ভব হয়নি, চেষ্টাও করেনি। চারুপষ্টমীর সংকট দিনে দিনে বেড়েছে বই কমেনি। ছেলের মতিগতির সমস্যা নিয়ে ত্রিলোচন ঠাকুরের দ্বারস্থ হওয়াও সম্ভব নয় আর। জানতে পারলে ছেলে এবারে জ্যান্ত পুঁতবে। অন্যদিকে যে অভিশপ্ত ভিটে সেরে সে এলো, অজগরের নিঃশ্বাসের মতো, তার অমোঘ নিয়তির মতো, তাই যেন ছেলেটাকে টানছে আর টানছেই। পরাণ চাটুর্যের ভিটেতে বরং ছিল ভালো, চোখের অগোচর কিছু থাকতো না। দেখা বিপদের থেকে অদেখা বিপদের ভয় বেশি। অদেখা বিপদের সঙ্গে জুঝবে কেমন করে চারুপষ্টমী? ত্রিলোচন ঠাকুরপো বলেছিলেন মহাবিষাদ রোগ হয়েছে চারুপষ্টমীর। তিনি ওষুধ দিয়েছিলেন, কিন্তু যে কটি বছর সে বেঁচেছিল এই রোগ সারেনি। সিঁদুরে মেঘে আগুন দেখে আঁতকে ওঠার মতো পরাণ চাটুর্যের ভিটের এক মেয়ের রূপে দিবা রাত্র শুধু ধ্বংসের আগুন দেখত চারুপষ্টমী। সেই ত্রাস, সেই ভয় আর ঘোচেনি। তারপর হঠাৎ একদিন চোখ বুজেছে। চোখ বজেনি ঠিকই, চোখ চেয়েই শেষ নিঃশ্বাস ফেলেছে। সেই চোখেও দিশেহারা ত্রাস পুঞ্জীভূত দেখা দিয়েছিল। মৌসুমীকালে যার এত আদর, এত কদর, অন্তিমে তার দিকে চেয়ে জগৎ উদাসীন। চারুপষ্টমী গেল নিতান্ত নিঃস্ব একজনের মতোই। অনেকে বলা বলি করল বষ্টমীটা সন্ন্যাসরোগে মারা গেল, এইটুকুই। আপনজন তুল্যের মধ্যে বিনয়কেষ্ট এসেছিল, আড়ালে আড়ালে সে চোখও মুছেছিল বার কতক, আর তার সঙ্গে এসেছিল সাহা। সে কাঁদেও নি, চোখও মুছেনি। মৃতা চারুপষ্টমীকে কেমন দেখায় তাই দেখতেই এসেছিল যেন। সাহাকে দেখে নন্দ অবাক হয়েছিল, খুশি হয়েছিল। পাড়াপড়শিদের কাছে মায়ের মৃত্যু সম্পর্কে নিজের পূর্বাগতির ব্যাখ্যা করেছিল সে। এই দিনে এই সময়ে মা যে যাবে সে জানত। একটা কাগজে লিখেও রেখেছিল নাকি দিন তারিখ সময়। সেই কাগজ পড়শিদের দেখিয়েছে, পড়শিরা অভিভূত হয়ে শুনেছে। সাহাকে দেখে তার উপলব্ধির ব্যাখ্যা বন্ধ হয়েছিল অবশ্য। এমন একটা মুহূর্ত নন্দ কল্পনা করেনি। মায়ের প্রতি কৃতজ্ঞ সে। মৃত্যু দেখা শেষ করে সাহা যাবার জন্য পা বাড়াতেই সামনে এসে নন্দ সানুনয়ে বলেছিল, এখনই যাচ্ছিস কেন, আর একটু থাক না। সাহা দাঁড়িয়েছিল, 2-4 মুহূর্ত থেকেও ছিল আরও। মুখের দিকে খানিক চেয়ে জিজ্ঞাসা করেছিল, কেন, তোমার দুঃখ হয়েছে খুব? নন্দ বলেছে, দুঃখ আর কি হবে, আমি তো জানতো মা যাবে, লিখেও রেখেছিলাম, দেখবি। ওদের দেখাও কে? গুণমুগ্ধ পড়শিদের দেখিয়ে সাহা প্রস্থান করেছিল, কিন্তু বাড়ি গিয়ে সে কি করেছিল এক বাসনা আর বিনয়কেষ্ট জানে। বাসনা কাজের ফাঁকে ফাঁকে বোনকে লক্ষ্য করেছিল।
বিনয়কেষ্ট সামনাসামনি। ইদারায় চান করে তারপর সাহা ঢুকেছে ঘরে। সমস্ত দিন আর ঘর থেকে বেরোয়নি, কথা বলেনি, খায়নি। বাসনা বারবার এসে বিরক্ত হয়ে ফিরে গেছে। আর বিনয়কেষ্ট হাত ধরে সাধতে গিয়ে তার চোখে চোখ পড়তে থমকে গেছে। রকম সকম দেখে দুজনেই তারা অবাক হয়েছিল বইকি। বেঁচে থেকে চারুবৈষ্টমী এত গঞ্জনা আর কাউকেই দেয়নি। সে মরে গেছে শুনে সাহা যদি ঠোঁট উল্টে বলতো বেশ হয়েছে, তাতে অবাক হবার কিছু ছিল না। সাহা সেই রকমই মেয়ে। কিন্তু তার দিকে চেয়ে এও শুধু শোক মনে হয়নি বিনয়কেষ্টর। শোক হতেও পারে, কিন্তু তার থেকেও বেশি ওর মুখে একটা কঠিন বিদ্বেষের ছাপ দেখেছে সে। সেজন্যই অমনস্থির দেখাচ্ছে ওকে। বিদ্বেষ কার প্রতি সেও বিনয়কেষ্ট অনুমান করতে পারে। চারুবৈষ্টমীতে মৃত্যুতে এই সাহার চোখ আলাদা। বৈষ্টমী মাসির মুখে কোনোদিনও লাগাম ছিল না, খুব ছোট বড় জ্ঞান ছিল না। যত বড় হয়েছে সাহা তত ও চক্ষুশূল হয়েছে বটে। কেন হয়েছে সেও জানে, কিন্তু সব দিন একরকম যায়নি। ছেলেবেলায় এই বৈষ্টমী মাসির কাছেই অনেক দিন গল্প শুনেছে সে। মায়ের গল্প, বাবার গল্প, আরও নিজের গল্প। বাবা বা মায়ের প্রতি চিত্র আকৃষ্ট হতে পারে এমন করে কোনোদিনও কিছু বলেনি চারুবৈষ্টমী। যেভাবে বলেছে, উল্টে বরং অবুঝ মনে তাদের প্রতি একটা বিতৃষ্ণার ছাপই পড়েছে। বাবা মা, বিশেষ করে মা কতবার সাহাকে অযত্ন অবহেলা করত সে কথা বৈষ্টমী মাসি তাদের অনেকবার বলেছে কুকুর বেড়ালেও তাদের ছানাকে যতটুকু যত্ন আত্তি করে তার শিকিও যদি করত। আর এই সবের থেকেও অনেক বেশি শুনিয়েছে বৈষ্টমী মাসি না থাকলে সাহাকে যে আতুরে মরতে হতো সেই কথা। শুনে শুনে যে ছোট মনে যে ছাপ পড়েছিল সেটা চারুবৈষ্টমীর জানার কথা নয়। যে মা জন্মদাত্রী তার প্রতি বিদ্বেষ সত্ত্বেও সামগ্রিকভাবে কোনো এক মায়ের প্রতি লোভ ছিল সাহার। সেই মা যে কেউ হতে পারত। স্নেহ ভালোবাসা নিয়ে যে এগিয়ে আসতো সেই হতে পারত। চারুবৈষ্টমীর হওয়া আরও সহজ ছিল। সাহার অগোচর মনে হয়েও ছিল খানিকটা, কিন্তু বয়স বাড়ার সঙ্গে সঙ্গে নিজের ছেলের প্রতি তার টান আর পক্ষপাতিত্ব দেখেই সে ছোট বনে অনেক বিদ্রোহী সূত্রপাত। নন্দ যতটুকু পেত ততটুকু সাহা তার প্রাপ্য ভাবত, পেত না বলে বিগড়াত। পরে চারুবৈষ্টমীর গঞ্জনায় সেই বিদ্রোহ আরও স্পষ্ট আকার নিয়েছিল, আরও প্রকাশ্য হয়ে উঠেছিল। গোড়ায় গোড়ায় অন্তত নন্দকে দখল করে সাহা অনেক সময় চারুবৈষ্টমীকে জব্দ করতে চাইত, ওর প্রতি বিমুখ এক মাকে। তাই চারুবৈষ্টমীর মৃত্যুর ক্ষতচিহ্ন শুধু একজনের বুকেই পড়েছে। শুধু সাহার মনে হয়েছে যেমন মা হোক, মা চলে গেল। কিন্তু যার জন্য এত করে গেল সে নিজের ছেলের এমন নির্মম উদাসীনতা দেখে স্তব্ধ সে। এই একজনের জন্য মানুষের প্রতি বিশ্বাস গেছে তার। নন্দ যদি মা হারিয়ে একটা দিনের জন্য কাঁদত, সাহাও কাঁদত হয়তো। চারুবৈষ্টমী মুছে গেল, তার মাস কতক বাদে আর একজনও মুছে গেল, পরাণ চাটুর্যে। চারুবৈষ্টমীর মতো অমর নিঃশব্দে নয়, রীতিমতো সাড়া জাগিয়ে আর রীতিমতো সকলকে চমকে দিয়ে। পরাণ চাটুর্যে মুছে গেল বটে, কিন্তু কোথায় যে গেল সেটা কেউ জানল না। জগতের সেরা বিস্ময় না জানার বিস্ময়। তখন বর্ষাকাল। অমন বর্ষা শিগগির দেখেনি চুনিগায়ের লোক। মরা সরস্বতীও নতুন যৌবনের আশ্বাসে ভরে ভরে উঠেছিল, ফুলে ফেঁপে উঠেছিল। সেই সময় গায়ের লোকের মুখে মুখে একটা ভয়ের কথা ছড়িয়ে পড়েছিল। পরাণ চাটুর্যের ভিটের পিছনের ওই বিশাল জঙ্গলাকীর্ণ বাগানে নাকি জীবন্ত প্রেতিনী দেখেছে। তার হাত পা নাক মুখ চোখ আলাদা করে দেখেনি কেউ, একটা মূর্তির মতো দেখেছে শুধু, প্রায় উলঙ্গ, বিভৎস, চুলের জটা মুখ ঢাকা নারী মূর্তি। আমবনের ফাঁকে ফাঁকে, নিম্বনের ফাঁকে ফাঁকে, ভিটের দিকের উহল বাগানে পড়া শিরীষের ধারে ধারে দেখা গেছে তাকে। দেখা যাক বা না যাক, তার রক্তজল করা কণ্ঠস্বর, তার উন্মাদ বিলাপ, তার হাড় কাঁপানো হাসি শুনেছে অনেকে। গায়ে লোকে দল বেঁধে লাঠিসোঁটা নিয়ে জড়সড় হয়ে বনেও ঢুকেছে দিন দুই, কিন্তু কারো অস্তিত্বের চিহ্নও চোখে পড়েনি। প্রেতিনীর অস্তিত্ব চোখে পড়বে কেমন করে? অথচ রাতবিরেতে বনের পাশ ঘেঁষে সরস্বতীর ধার দিয়ে যেতে যেতে তার হাসি কান্না অনেকে শুনেছে। পরাণ চাটুর্যে কিছুই শোনেনি, শুধু গুজবটা শুনেছিল। শুনে এত কালের এত বছরের একটানা আফিমের নেশাটা যেন ছুটে গিয়েছিল। গাঁজা খাওয়া সেই চোখের মতো দু চোখের শিরায় শিরায় আবার রক্ত চলাচল শুরু হয়েছিল। রোগচিহ্ন মৃতপায় দেহ আবার যেন প্রাণের ধারায় চঞ্চনিয়ে উঠেছিল। ভাঙা মেরুদণ্ড রিজু খাড়া সোজা হয়েছিল। বিটের পিছনেই বড় বটগাছের সামনে প্রায় অষ্টপ্রহর কান পেতে বসে থাকতে দেখা যেত তাকে। মাঝরাতে ঘুম ভেঙে বিনয়কেষ্ট বাসনা বা সাহার গায়ের জোরে তাকে তুলে নিয়ে যেতে পারত না।
তারা হকচকিয়ে গিয়েছিল, বিশেষ করে বাসনা আর সাহা। এক যুগেরও ওপরের একটা নির্জীব আদমরা মানুষ দুর্বোধ্য প্রাণীর জোয়ারে রাতারাতি এমন উন্মত্ত খ্যাপা হয়ে উঠতে পারে, দুই মেয়ের এক মেয়েও ভাবেনি। বিনয়কেষ্টও না, কেউ না। বাপের সঙ্গে সব থেকে রূঢ় ব্যবহার করত সাহা। নিজের হাতে তাকে খাওয়াতে নেওয়াতে হতো, অনেক ধকলও সহ্য করতে হতো। দরকার পড়লে নির্বিবাদে তাকে ধরে কড়া রকমের দু একটা ঝাঁকুনি টাকুনিও লাগিয়ে দিত সে। পরাণ চাটুজ্জে ছোট মেয়েকে ভয় করত একটু, সব থেকে বেশি ভয় করত আফিম বন্ধ হওয়ার আশঙ্কায়। জামাই বরাদ্দর বেশি, একরতি বেশি আফিম এনে দিয়েছে জানতে পারলে বাপের সামনে, সকলের সামনেই ভগ্নিপতিকে বকুনির চোটে নাকাল করে ছাড়ত সাহা। কোনোদিন আবার রাগের মাথায় দিদিকে শাসাতো, একদিন এই আফিমের ঢেলা ঠিক আমি তোর মুখে ঠাসবো দেখিস। বাপের সামনেই ফিরে বোনকেই বকত বাসনা, কারণ বাপ যেরকম করুণ দৃষ্টিতে চেয়ে থাকতো তার দিকে, বাসনার মায় হতো। বাপ তাদের কি হয়েছে সরাসরি না জানুক, এ বয়স পর্যন্ত পাঁচ মুখে অনেক কথাই শুনেছে, অনেক আভাসই পেয়েছে। আড়ালে অবশ্য বাসনা বোনকেই সমর্থন করে। যে কোনো ছলছুতোয় বিনয়কেষ্টকে গঞ্জনা দিতে পারলে তেবেই বাসনা। সাহারও তিনগুণ কটূক্তি করে সে। শ্বশুরকে আফিম না গেলিয়ে নিজেই গেল বেশ করে, তবু জানবো অজ্ঞান অমানুষ নিয়ে ঘর করছি। বিনয়কেষ্ট আমতা আমতা করে বলে, রোগটা মরে যাবে। সত্যি সে অবস্থা। জগতে এর চেয়ে বেশি কাম্য বস্তু পরাণ চাটুজ্যের আর কিছু ছিল না। দুডালা আফিমের লোভ দেখিয়ে এই জবুথবু লোককেও 3 ক্রোশ হাঁটানো যেত বোধ হয়। আফিমের মাত্রাই বাড়ছিল, আর জামাইয়ের চুপি চুপি সরবরাহ করাটাও। কিন্তু সাহার ভয়ে তাকে শ্বশুরের চাহিদা এড়িয়েও যেতে হতো অনেক সময়। পরাণ চাটুজ্জে অসহায় যাতনার সেই সময় বড় মেয়ের কাছে আসতো, আর কোনো সময় কোনো আবদার সে করতো না। কাতর চোখে এই বিস্মৃতির খোরাকটুকু চাইতো সে, কিন্তু পারতপক্ষে ছোট মেয়ের ধার ঘেঁষে গেছত না সে। সে পরাণ চাটুজ্জে পিছনের জঙ্গলে প্রেতিনীর আবির্ভাব আর প্রেতিনীর হাসি কান্নার গুজব শুনে রাতারাতি বদলে গেল। সহসা বাসনায় যেন দু চোখের বিষ হয়ে উঠল তার। সে কাছে এলেই মরা নির্জীব চোখ দুটোই আগুনের গোলার মতো ধকধকিয়ে উঠত, যেন চিরে চিরে বিশ্লেষণ করে দেখত মেয়েকে। কি এক অজ্ঞাত আশঙ্কায় বুক কেঁপে উঠত বাসনার। শেষে এমন হলো যে কাছে আসতে ভয় পেত। বাইরে সে কড়া মেজাজের কর্ত্রী, ভয় যে পেয়েছে সেটা বুঝতে দিত না। তবু সাহাকে জিজ্ঞাসা করত, কি হলো রে? এবার তো শেকল দিয়ে বেঁধে রাখতে হবে দেখছি। সাহাও ভেবে সারা, কি হলো, কি হতে পারে? দিদিকে দেখে অমন উগ্র খ্যাপার মতো হয়ে ওঠে কেন বাবা, বুঝতে পারে না। আর সাহার প্রতিও তার ভয় ডর একেবারে উবে গেছে, তবুও ওকে বরদাস্ত করে, ওর সঙ্গে কথা বলে, অনেক দুর্বোধ্য, অনেক অসংলগ্ন কথা। এমনই অসংলগ্ন কথা থেকে হঠাৎ সেদিন ভারী বিস্ময়কর কিছুরই আভাস পেল সাহা, কিন্তু দিদিকে জানাবার মতো নয়, বরং সন্তর্পণে গোপন করার মতো। সেদিন নিশুতি রাতে পিছনের জঙ্গলে প্রেতিনীর হাসি কান্না শোনা গিয়েছিল নাকি। ভোর হতে দেখে বাবা পিছনে সেই বটতলায় দাঁড়িয়েছিল, উদ্ভ্রান্ত দৃষ্টি, কাঁপছে থরথরিয়ে। কিন্তু কোনো রকম ভয় বা বিভীষিকার কাপড়ই নয়, কিসের যে তাও বোঝেনি সাহা। বিনয়কেষ্ট সাহায্যে তাকে টেনে হিঁচড়ে তার ঘরে এনে বসানো হয়েছিল। বড় মেয়ের প্রতি বিরূপ হওয়ার পর থেকেই বিনয়কেষ্ট খুব শূন্যজরে দেখে না পরাণ চাটুজ্যকে। সাহার জিম্মায় শ্বশুরকে ছেড়ে দিয়ে সে সরে গিয়েছিল। উদ্ভ্রান্ত দুই চোখ সাহার মুখের উপর কানিক ফেলে রেখে পরাণ চাটুজ্জে হঠাৎ ফিসফিস করে জিজ্ঞাসা করল, তোর মাকে দেখেছিস? এমন দেখতে মনে আছে? সাহা বিস্ময়ে নির্বাক, মাথা নেড়েছে শুধু, মনে নেই। পরাণ চাটুজ্জে ঠিক তেমনি গলায় নিজেই জানিয়েছে কেমন দেখতে। বলেছে, ওই ওই ওর মতো, বাসনার মতো। দেখগে যা, বুঝলি, ও তোর মায়ের আদল পেয়েছে। 2-3 দিন পরে অদ্ভুত কাণ্ড একটা। ভরা দুপুর তখন, বিনয়কেষ্ট বাড়ি ছিল না। বাসনা নিজের ঘরেই ঘুমোচ্ছিল, পাশের কুঠুরিতে সাহা। তার চোখেও তন্দ্রা নেমে এসেছিল। দিদির তীব্র তীক্ষ্ণ আর্তনাদ শুনে ধর্মড়িয়ে উঠে দৌড়ে এলো। যে দৃশ্য দেখলো তাতে চক্ষু স্থির তার। দেওয়ালের একেবারে ধারে সরে গিয়ে দিদি ভয়ে কাঁপছে, থরথর করে। তো বাবার সেদিকে হুঁশ নেই, রক্তচক্ষু করে দিদিকে শুধু দেখছে চেয়ে চেয়ে। মুখ বুক অঙ্গ প্রত্যঙ্গ সব যেন ফালা ফালা করে দেখছে। এমন দেখা আর সাহা জীবনে দেখেনি। সেও দিশা হারিয়ে বসেছিল যেন। পরে শুনেছে দিদি ঘুমোচ্ছিল, হঠাৎ কেমন অস্বস্তি হতে চোখ মেলে দেখে তার মুখের কাছে ঝুঁকে পড়ে অমনি ভয়াবহ চোখে বাবা চেয়ে আছে তার দিকে, দেখছে। সে রাতে উঠোন ডিঙিয়ে সাহা চুপি চুপি এক ফাঁকে এলো বাবার ঘরে।
সমস্ত দিন কি ভেবেছে শুধু সেই জানে। এসে দেখে বাবা মেঝের উপর স্থানুর মতো বসে আছে। মেয়েকে দেখল, কিন্তু খুব সজ্ঞানে নয়। সাহা তার বুকে পিঠে হাত বুলিয়ে দিল খানিক। জ্ঞানাবধি এরকম কোনোদিনও করেনি। পরাণ চাটুর্যে আবার ছোট মেয়েকে দেখল একটু, তারপর গভীর বিতৃষ্ণায় বিড়বিড় করে বলে উঠল, ওই ওর মায়ের মতো দেখতেই শুধু, মায়ের কানাকড়িও পায়নি। ভয় ডর কাকে বলে মা জানতো না, জম দেখলেও টু শব্দটা করতো না মুখে। ওটা ভিতুর একশেষ, শুধু আদল পেয়েছে আর কিছু না। পরাণ চাটুর্যের চোখ থাকলে দেখতো সাহাও খুব স্বাভাবিক দৃষ্টিতে দেখছে না তাকে। বাবের উন্মত্ততা আর মর্মান্তিক যাতনার সবটুকু চোখ উপলব্ধি করে নিতে চাইছে। তারপর হঠাৎ যেন একটু কাছে সরে এসে চাপা গলায় জিজ্ঞাসা করলো, বাবা, আফিম নেবে? প্রশ্নটা ঠিক ঠাউর করে উঠতে পারল না পরাণ চাটুর্যে। ঠাউর করার মতো স্নায়ুর অবস্থা নয়। নিরুত্তরে চেয়ে রইল শুধু। শাহ আঁচলের আড়াল থেকে বড় একটা কৌটো বার করে তার সামনে ধরল। বাবা তবু তেমনি চেয়ে আছে দেখে কৌটোটা খুলে ফেলল। ভর্তি আফিম। আবার বন্ধ করল। নেবে? পরাণ চাটুর্যের মুহূর্তের জন্য স্মৃতিভ্রংশ হলো যেন। লোভের চোখ দুটো চকচকিয়ে উঠল। এক যুগেরও ওপরের এই নেশার খোরাক বড় বেশি লোভনীয়। হাত বাড়িয়ে কৌটো নিল। সাহা বলল, যখনই লাগবে আমাকে বলো, আমি এনে দেব, ফুরুলেই পাবে, কেমন? পরাণ চাটুর্যে ঘাড় নাড়ল। সাহা চলে গেল। তারপর নিজের ঘরে বিছানায় শুয়ে প্রায় মাঝরাত পর্যন্ত এপাশ ওপাশ করল। যা করেছে ভেবেই করেছে, তার জন্য এতটুকু খেদ নেই, অনুশোচনা নেই। আফিমের মাত্রা বাড়ুক, 3 গুণ হোক, 4 গুণ হোক, তবু স্মৃতিভ্রংশ হোক আবার। অনড় বস্তুর মতো আগেরও 3 গুণ ঝিমক 24 ঘন্টা। এই নিরুদ্বেগ ঝিমুনির মধ্যে সব শেষ হয়ে যাক একদিন। এই যাতনা আর এই উন্মত্ততা আর এই বিভীষিকা থেকে সেও ভালো, সেও কাম্য। কিন্তু তবু চোখে ঘুম নেই সাহার। পরদিন সকালে একটা চেঁচামেচিতে ঘুম ভেঙে গেল তার। ধর্মরিয়ে উঠে বসল। বিনয়কেষ্টু গলায় বেশি শোনা যাচ্ছে। কাদের যেন কি বলছে সে। ত্রস্ত বেশবাসে তাড়াতাড়ি চলে এলো। পরাণ চাটুর্যে নিখোঁজ। তার ঘরে গতকালের আফিমের কৌটোটা সাহা যেমন দিয়ে এসেছিল তেমনি পড়ে আছে। ঘরের সব কিছুই ঠিক তেমনি পড়ে আছে। বিনয়কেষ্ট অনেক লোক লাগিয়েছে, অনেক তল্লাশ করেছে, কিন্তু আর সন্ধান মেলেনি তার। বন চষা হয়েছে আবারও, কিন্তু পরাণ চাটুর্যে যেন হাওয়ায় মিলিয়ে গেছে। লোকে বলা বলি করছে প্রেতিনী ডেকে নিয়ে গেছে তাকে। আর তার সন্ধান মিলবে কেমন করে? কারো ধারণা প্রেতিনী তাকে ভুলিয়ে গোয়াল ফেলানির শ্মশানে নিয়ে গিয়ে কোনো জ্বলন্ত চুল্লিতে ফেলে জীবন্ত ভস্ম করেছে। কারো বিশ্বাস সরস্বতীর নতুন জোয়ার গ্রাস করেছে তাকে। প্রেতিনীর মায়ায় সরস্বতী তাকে খাবে বলেই এবারে এত জল, এত বর্ষা। তাদের আরও বিশ্বাস সে প্রেতিনী পরাণ চাটুর্যের নিজের স্ত্রী নন্দিনী।